ওয়েলকাম টু দ্য চ্যানেল দ্য গ্লি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি। আমি রাজেশ আজকে নিয়ে চলে এসেছি সেমিস্টার 1 ক্লাস 11 এর আরো একটি পদ্য কবিতা দ্য সেকেন্ড কামিং বাই উইলিয়াম বাটলার ইয়েটস। আমরা আজকে ইন্ট্রোডাকশন পার্টে দেখবো, অর্থাৎ কবি এবং কবিতার সম্পর্কে কিছু কথা জেনে নেব এবং থিমেটিক অ্যাসপেক্টস কিছু। তারপরের দিন আমরা আলোচনা করব লাইন বাই লাইন অ্যানালিসিস। চলো শুরু করা যাক আজকের ক্লাস। কবি উইলিয়াম বাটলার ইয়েটস একজন আইরিশম্যান। তিনি জন্মগ্রহণ করেছিলেন আয়ারল্যান্ডে। তিনি একাধারে কবি, নাট্যকার এবং সম্পাদক, পোয়েট, ড্রামাটিস্ট অ্যান্ড এডিটর। তিনি হচ্ছেন প্রথম একজন আইরিশম্যান যিনি লিটারেচারে নোবেল প্রাইজ পেয়েছিলেন 1923 সালে। অ্যান্ড উইলিয়াম বাটলার ইয়েটস is considered as one of the greatest figures of 20th century literary field। অর্থাৎ 20th সেঞ্চুরিতে যে সমস্ত রাইটাররা ইংলিশ লিটারেচারে একটা প্রিডমিনেন্ট প্লেস বা পজিশন অধিকার করেছিল তাদের মধ্যে উইলিয়াম বাটলার ইয়েটস হচ্ছেন একজন। তো তার যে ব্যাপারে সবচেয়ে বেশি ইন্টারেস্ট ছিল সেটা হলো অকাল্ট রিলিজিয়ান অ্যান্ড ফিলোসফি, অর্থাৎ অলৌকিক দর্শন। এবং এই সূত্র ধরেই আমাদের রোম্যান্টিক যুগের একজন বিখ্যাত কবি উইলিয়াম ব্লেক, যিনি মিস্টিসিজমের প্রবক্তা, তার সঙ্গে খুব বেশি সখ্যতা ছিল, অর্থাৎ তিনি তার অনুগামী ছিলেন বলা যেতে পারে। তাকে নিয়ে তিনি অনেক কাজকর্ম করেছেন। এই উইলিয়াম বাটলার ইয়েটস এর জীবন সম্পর্কে কথা বলতে গিয়ে যে তিনজন ব্যক্তির নাম না করলেই নয় তারা হলেন মডগন, লেডি গ্রেগরি আর জর্জি হাইড লেস। মডগন ছিলেন তার লাভার এবং ইনফ্লুয়েন্সার ইন লিটারারি কেরিয়ার, কিন্তু এই লাভ রিলেশনশিপটা ছিল আনরিকুইটেড লাভ, অর্থাৎ এটা কখনোই পূর্ণতা পায়নি। নেক্সট লেডি গ্রেগরি, তিনি ছিলেন তার একজন সহচরী, বন্ধু এবং ইনফ্লুয়েন্সার। তার দৌলতেই তার আইরিশ ন্যাশনাল মুভমেন্টে আসা, তার আইরিশ ন্যাশনাল থিয়েটার এবং আব্বে থিয়েটারের সঙ্গে সংযোগ এবং তার প্রকৃতি প্রেম, তার প্রকৃতির সঙ্গে 21 শতকের যে সিস্টেম, লিটারেরি সিস্টেম, তার সঙ্গে যে মেলবন্ধন, সেটারও ইনফ্লুয়েন্সার হলো লেডি গ্রেগরি। নেক্সট হচ্ছে জর্জি হাইড লেস। ইনি ছিলেন উইলিয়াম বাটলার ইয়েটস এর ওয়াইফ এবং ইনি তার লিটারারি ক্যারিয়ারে যথেষ্ট ইনফ্লুয়েন্স রেখেছিলেন। তো তার অংশগ্রহণ হচ্ছে আইরিশ ন্যাশনাল মুভমেন্টে এবং আইরিশ ন্যাশনাল থিয়েটার এবং অ্যাব্বে থিয়েটারে। উইলিয়াম বাটলার ইয়েটস কে আমরা তার যে লিটারারি ক্যারিয়ার তাতে খুব সুন্দরভাবে পাই এই সমস্ত জায়গার সঙ্গে সংযুক্ত থাকার ফলে। তো তিনি আজকের যে কবিতা সেকেন্ড কামিং, সেই কবিতাটি সম্পর্কে জানবো এবং তার এই সেকেন্ড কামিং কবিতাটির সঙ্গে যে অ্যাটাচমেন্ট, যে ব্যাকগ্রাউন্ড থেকে তিনি এই কবিতাটি লিখেছেন, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দ্য সেকেন্ড কামিং এই কবিতাটি লেখা হয়েছিল 1919 সালে, জাস্ট আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট। তারপর কবিতাটি পাবলিশ হয়েছিল 1921 সালে এবং পাবলিকেশন রিসোর্স হিসাবে আমরা যে দুটো টেক্সটের নাম পাই সেটা হলো দ্য ডায়াল এবং মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ডান্সার। এই দুটো জায়গায় কিন্তু এই কবিতাটি প্রকাশিত হয়েছিল। এই কবিতাটির কনস্ট্রাকশন হলো, এই কবিতাটির দুটি স্ট্যান্জা রয়েছে। একটি প্রথমটি হচ্ছে 8 লাইনের আর দ্বিতীয়টি হচ্ছে 14 লাইনের। প্রথম স্ট্যান্জাটা ইন্ডিকেট করছে এন্ড অফ খ্রিশ্চান সিভিলাইজেশন, অর্থাৎ 2000 বছর যে খ্রিশ্চান সিভিলাইজেশন, খ্রিশ্চান এরা বা খ্রিশ্চান যুগ চললো, তার অবসান ঘটছে এই 20th সেঞ্চুরিতে এসে, জাস্ট ইমিডিয়েটলি আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এটা ফার্স্ট স্ট্যান্জার বক্তব্য। সেকেন্ড স্ট্যান্জার বক্তব্য হচ্ছে বিগিনিং অফ এ নিউ বেস্টিয়াল সিভিলাইজেশন, অর্থাৎ একটা পাশবিক সভ্যতার জন্ম, নতুন একটা সভ্যতা, নতুন একটা লাইফস্টাইল তৈরি হচ্ছে, যেটা অ্যান্টি খ্রাইস্ট, যেটা বেস্টিয়াল, সেটাই আমাদের সেকেন্ড স্ট্যান্জার বক্তব্য। তো এই কবিতাটি লেখা হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার ফার্স্টের পরবর্তীকালে এবং রাশিয়ান রেভলিউশনের পরবর্তীকালে। যখনই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং রাশিয়ান রেভলিউশন হলো, তখন গোটা ইউরোপ একটা বিশৃঙ্খলার মধ্যে, নৈরাজ্যের মধ্যে দিয়ে চলছিল। সেই সময়ে এই কবিতাটি লেখা। তাই এই কবিতার মধ্যে উঠে আসছে অ্যানার্কিক ফোর্স, নৈরাজ্যের একটা জবরদখল, একটা জোর, একটা ফোর্স, বল, আনরেস্ট সিচুয়েশন,
অর্থাৎ বিশৃঙ্খল পরিস্থিতি। তো এই জায়গাটিকে তিনি ধরেছিলেন। বলা হয় লিটারেচার ইজ দ্য মিরর অফ সোসাইটি, সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল সিচুয়েশনটাই রিফ্লেক্টেড হয় যে কোনো রাইটারের লিটারারি ওয়ার্কে। এক্ষেত্রেও আমরা তার ব্যতিক্রম দেখতে পাচ্ছি না, আমরা দেখছি সুন্দরভাবে তিনি তার মতন করে ফুটিয়ে তুলেছেন এই কবিতাটিতে উইলিয়াম বাটলার ইয়েটস। দেখো এখানে একটা রিপ্রেজেন্টেশন করার চেষ্টা করেছি আমি, বলছে আফটার 200 ইয়ার্স অফ খ্রিস্টিয়ান ইরা, 2000 বছরের খ্রিস্টান যুগের পরবর্তীকালে কি কি ঘটনা পাচ্ছি আমরা? লস অফ ইনোসেন্স অ্যান্ড গুড সেন্স, অর্থাৎ ভালো যা কিছু, ইনোসেন্স যা কিছু, সে কিছুটা সেই সব জিনিসগুলো হয়ে যাচ্ছে কি লস, সেগুলো হারিয়ে যাচ্ছে। কি আসছে? ভায়োলেন্স, প্রিভেল করছে ভায়োলেন্স। ডিসঅর্ডার অর্থাৎ বিশৃঙ্খলা, ভায়োলেন্স অর্থাৎ হিংসা। অ্যান্টি খ্রিস্টান ইরা অর্থাৎ খ্রাইস্টের বিপরীতে অর্থাৎ বিধর্মী যারা, ধর্মের বিরুদ্ধে আচরণকারী ব্যক্তিরা, তাদের যুগ শুরু হচ্ছে। যার ফলে কি ঘটনা ঘটছে? রোটেশন অফ অর্ডার অ্যান্ড ডিসঅর্ডার, অর্থাৎ শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে চাকা ঘুরে গেছে। ট্রিয়াম্ফ অফ ইভিল ওভার গুড, ভালোর উপরে খারাপের বিজয় রথ চলছে। এবং এই সমস্ত কিছুর জন্য কি ঘটনা ঘটছে? ইনকারনেশন অফ নিউ বেস্টিয়াল এজ অর ইরা, অর্থাৎ নতুন একটা পাশবিক সময়ের, পাশবিক যুগের সূচনা ঘটছে। এবং সেইটাকেই আমাদের কবি বলেছেন দ্য সেকেন্ড কামিং। এখানে সেকেন্ড কামিং অর্থাৎ একটা খারাপ জিনিসের ইন্ডিকেশন, একটা খারাপ যুগ, খারাপ সময়, খারাপ পরিস্থিতির সূচনা ঘটছে, তিনি তাকে সেকেন্ড কামিং বলেছেন। এবং সেই জায়গাটা থেকে তিনি কিভাবে কবিতাটিকে তৈরি করলেন সেটা আমরা কবিতাটি পড়তে গিয়ে তার লাইনে লাইনে দেখতে পাবো। এই কবিতাটির যে থিমেটিক অ্যাসপেক্টস, সেটা টোটালি রিভলভস অ্যারাউন্ড দিজ থিমস, দিজ ফিচার্স: disorder, violence, bloodshed, loss of innocence and good sense, everything that is negative। পুরো কবিতাটার মধ্যে আমরা দেখব তৎকালীন সোশিও পলিটিক্যাল সিচুয়েশনের যে নেগেটিভিটি, সেটাকে রিপ্রেজেন্ট করেছেন কবি উইলিয়াম বাটলার ইয়েটস তার এই বিখ্যাত কবিতা দ্য সেকেন্ড কামিং এ। এই কবিতা আলোচনা করতে গিয়ে দুটো রেফারেন্স না নিলে অসম্পূর্ণ থেকে যায়। একটি হলো লর্ড অ্যালফ্রেড টেনিসনের ওল্ড অর্ডার চেঞ্জেথ ইয়াল্ডিং প্লেস টু নিউ, অর্থাৎ পুরাতন জায়গা ছেড়ে নতুনের আগমন ঘটবে। এটা মর্তে ডি আর্থার কবিতায় অ্যালফ্রেড লর্ড টেনিসন লিখেছেন, অর্থাৎ পুরনো জিনিসগুলো চলে যাবে, নতুন জিনিসের আগমন ঘটবে। কিন্তু এখানে উইলিয়াম বাটলার ইয়েটস দেখিয়েছেন যে পুরাতন যা কিছু ছিল সেগুলো ভালো ছিল, নতুন যা কিছু আসছে সেগুলো খারাপ আসছে। কিন্তু নিয়ম এটাই যে পুরাতন চলে যাবে, নতুন আসবে এবং সেটাকে মেনে নিতে হবে। আবার হয়তো রোটেশন হবে, আবার ডিসঅর্ডার টু অর্ডারে ফিরে আসবে। আরেকটি রেফারেন্স হচ্ছে ক্রাইস্টস প্রফেসি ডেসক্রাইবড ইন গসপেল অফ সেন্ট ম্যাথু অ্যান্ড সেন্ট জনস ডেপিকশন অফ দ্য বিস্ট ইন রিভিলেশনস। এই জায়গাটা থেকেই কবি নামকরণটি করেছেন সেন্ট ম্যাথু এবং সেন্ট জনসের যে গসপেল ছিল সেটা রিভিলেশনস নাম দিয়ে, যে পার্টটি ছিল রিভিলেশনস পার্ট, সেখানে যে বিস্টের কথা বলা আছে, যে জন্তু বা দানবের কথা বলা আছে, সেইটাকে অনুকরণ করেই তিনি এই কবিতার নামকরণ করেছেন সেকেন্ড কামিং। সেখান থেকে তিনি অনুপ্রাণিত হয়ে এই কবিতাটির নামকরণ করেছেন। তাই এই কবিতাটি যে সেন্সে, যে অর্থ বহন করে নামটি কবি দিয়েছেন সেকেন্ড কামিং, এটা আই থিঙ্ক অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড জাস্টিফাইড। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে দেখব এই কবিতাটির লাইন বাই লাইন অ্যানালিসিস।